চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি আহত, দুঃখ প্রকাশ করল বিএসএফ। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপির, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, বললেন জামায়াত আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। এবং ১৩ বছরে পা রাখল দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, সংবাদের শীর্ষে পৌঁছানোর প্রত্যয়। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয়রা বাংলাদেশের গ্রামবাসীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৩ থেকে ৪ জন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ভোরে চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় 2 যুবক সীমান্তে ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদেরকে মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে আম গাছের ডাল কাটে এবং ফসলি জমি নষ্ট করে। এ সময় ভারতীয়রা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপ করায় উদ্বেগ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ১০০টি পণ্যে ভ্যাট বসানোর কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। ভ্যাট আরোপের বিষয়ে এনবিআর এর সিদ্ধান্তকে অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সকাল রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, এটা আমরা বারবার করে আসছি। শুরুতেই ভ্যাট আরোপের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ উপায় গ্রহণ করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিএনপির কিছু প্রস্তাব তুলে ধরে মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ভুল নীতিমালা গ্রহণের কারণে দুঃশাসনের মধ্যে পড়বে দেশ। ৫৬,০০০ কোটি টাকা থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। ২২,০০০ কোটি টাকা ছাপানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যে নীতি গ্রহণ করেছিল, শুরুতে তার বিরোধিতা করলেও সেই পথেই হাঁটছে এই সরকার। সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে, তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহীতে চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ না হলে সংগ্রাম চলবে। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আমির ডক্টর কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ অন্যান্য নেতারা। আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ,
ভাই কাজগুলা করিয়েন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদের শীর্ষে পৌঁছাতে চায় এশিয়ান টেলিভিশন। এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানের নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে কেক কাটেন মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা। সাইফুল ইসলাম নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। বিনোদন এবং সংবাদের মিশেলে চ্যানেলটি এরই মধ্যে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে স্মৃতির মালঞ্চে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, ডিএমডি তুষার রশিদ, ডিএমডি ফয়সাল রশিদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, ওয়াহিদ মুকাই আলী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম, রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সুনামের সাথে সংবাদ এবং বিনোদন নিয়ে দর্শকদের মন জয় করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, এশিয়ান টেলিভিশন তার সারথি হতে চায়। আগামীতে আরো ইমপ্রুভ করবো আমাদের বিজনেসটা, যে কারণে এখন রানিং করছি, এবং আমি আশা করবো যে আপনারা সবাই আমাদের সাথে দাঁড়াবেন এবং এই বিজনেসটাকে আরো বড় করানোর জন্য আমরা যে জার্নালিজমের দিক দিয়ে এবং এন্টারটেনমেন্টের দিক দিয়ে আরও বেশ করে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারি এবং আরও প্রোগ্রাম দিতে পারি এবং বেটার নিউজ দিতে পারি। এটার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সাফল্যে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। এশিয়ান টেলিভিশন শুধুমাত্র আমাদের বিনোদন নয়, আমরা যে এটাকে আমাদের সংবাদের জগতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য একটা টেলিভিশনে রূপান্তরিত করতে চাই। প্রোগ্রাম আমাদের যে অ্যাচিভমেন্ট সব আপনাদের জন্য, সব দর্শকদের জন্য। আমি আশা রাখি যে এশিয়ান টিভি যুগে যুগে আপনাদের সাথেই থাকবে। শারীরিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এশিয়ান টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তো আমরা চাইব যে এশিয়ান টেলিভিশন যে বাংলাদেশের মিডিয়া একদম শীর্ষ কয়েকটি টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি হবে। আমি আশা করছি এই মহৎ অনুষ্ঠানে সবার উপস্থিতিতে এই ঘোষণা দিতে চাই যে এশিয়ান টেলিভিশনের নিউজ অন্য উচ্চতায় যাবে এবং এই মধ্যে আমরা নানা রকমের উদ্যোগ নিয়েছি। দর্শকদের জন্য আমরা নিয়মিত সম্প্রচার করছি টার্কিশ ডাবিং সিরিয়াল আয়েশা মরিয়ম। এটা পৃথিবীর প্রায় 57টা দেশে সফলভাবে সম্প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠান টিআরপিতে 1 নম্বর অবস্থানে আছে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট তাদের স্ব অবস্থান থেকে সাপোর্ট দিয়ে আমরা এখন উল্লেখযোগ্য টেলিভিশনগুলোর মধ্যে আমরা আমাদের নিজস্ব একটা অবস্থান করে রেখেছি। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার ভালোবাসায় শুধু একজন না, আমার ধারণা, আমি আশাবাদী যে শতবর্ষেও হয়তো আমরা থাকবো না, আমাদের পরের প্রজন্ম থাকবে, শতবর্ষ পূর্তিও এইভাবে পালিত হবে। অনুষ্ঠানে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সবাইকে অভিনন্দন জানিয়ে কর্ণধাররা আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে এশিয়ান টেলিভিশন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশবাসীর সঙ্গে ছাত্রদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাই আহত এবং নিহত ব্যক্তিদের পাশে থাকার সবার নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে 25 জন ভুক্তভোগী পরিবারের হাতে নগদ টাকা ও চেক তুলে দেওয়া হয়। শ্রদ্ধার সাথে চিরদিন আমরা স্মরণ রাখব। প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হবে, দেখা না হলেও আপনার যে কোনো সুবিধা অসুবিধায় আমি এবং আমার দলের নেতৃবৃন্দের কাছে আপনারা আসবেন, সাধ্যমতো আমরা চেষ্টা করব। অ্যাজ এ মানুষ হিসাবে এটা আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব মনে করি। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় 3 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানকারী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। প্রায় 4000 গরিব এবং অসহায় মানুষদের একবেলা খাবারের আয়োজন করেছেন বগুড়ার লাহিড়িপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল শিকদার। 9 বছর আগে মাদ্রাসার এক শিশুকে খাওয়ান তিনি। এরপর পীরগাছা বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রথম 70 জন অসহায় মানুষদের খাওয়ান। এরপর থেকে প্রতি বছর তা বাড়তে থাকে। এবছর বণিক সমিতির উদ্যোগে প্রায় 4000 এতিম এবং অসহায় মানুষদের একবেলা খাবারের আয়োজন করেন রুবেল শিকদার। তিন 3000 লোকের ইনশাআল্লাহ প্রতি বছরই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ছোট্ট ছোট্ট শুরু থেকে আজকে অনেক বড় পরিসরে এই ব্যতিক্রম উদ্যোগটা দাঁড়িয়েছে যে গরিব মানুষের একবেলা খাওয়ার আয়োজন করার জন্য। যারা গরিব অসহায় মানুষ তাদের জন্য কিন্তু এই আয়োজন। 4টে খাসি দিয়ে আলু ঘাটি করছে, সুন্দরভাবে খাওয়ায়। মাদ্রাসার থেকে 10টা 11টা মাদ্রাসার থেকে আসবে, তাদেরকে খাওয়াবো এবং সাধারণ মানুষ এখানে খাবে। একজন মানুষকে পেট ভরে খাবার দেওয়া, তার যে অনুভূতি, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। বরিশালের আগুলঝাড়ার পশ্চিম বাগদা গ্রামে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং অভিভাবকদেরকে শিক্ষা বিষয়ে সচেতন করার লক্ষ্যে কর্মশালা হয়েছে। অমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে এবং আলী আকবর আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান তালুকদার, বাগদা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাং, বরিশাল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আরো অনেকে। হেনস্থা ও হত্যার হুমকির প্রতিবাদে কক্সবাজারে সংবাদ সম্মেলন করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। কক্সবাজারের ভিস ভিউ হোটেলে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তিনি বলেন, একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে থানায় একটি জিডিও করেছেন বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় নিরাপত্তার পাশাপাশি বিচার দাবি করেন সাইফুল ইসলাম। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাছা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নগরের 35 নম্বর ওয়ার্ডের বোর্ডবাজার সালামত খান সুপার মার্কেটের টপ ফ্লোরে এর আয়োজন করা হয়। মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। মৌলভীবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিনের সহযোগিতায় ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম শাহেদ এবং বিএনপি নেতা হেলাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌচ। মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে আশুলিয়া কালিয়াকৈর সীমান্তের নন্দন পার্ক এখন প্রায় দর্শনার্থী শূন্য। জনপ্রিয় বিনোদন কেন্দ্রটিতে সাপ্তাহিক ছুটির দিনেও ভিড় কমতে শুরু করেছে। কর্মকর্তারা জানান, বেতন বোনাস বকেয়া থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত মালিকপক্ষের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন তারা। 2017 সালে গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদের সহায়তায় সিরাজুল হক এবং তার সহযোগীরা পার্কে বেলাল হক সহ পরিচালকদের প্রবেশে বাধা দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পরও 2019 সালে দায়িত্ব ফিরে পেলেও 2024 সালের আগস্টে আবারও পার্ক দখলের অভিযোগ ওঠে। দুই বোন এবং পরিবারের নিরাপত্তা চেয়ে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছে ফাতেমাতুজ জোহরা নামে এক তরুণী। জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ওই গৃহবধূ বলেন, গত 2018 সালে পশু হাসপাতাল রোডের অফিস ফাইসাল লেলিনের সাথে তার বিয়ে হয়। এরপর যৌতুকের জন্য প্রায় তাকে নির্যাতন করত লেলিন এবং তার পরিবার। নির্যাতন থেকে বাঁচতে স্বামী এবং তার পরিবারকে বিভিন্ন সময় 36 লাখ টাকা দেয় ফাতেমাতুজ জোহরা। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে খালুর বাসায় আশ্রয় নেয় সে এবং স্বামীকে তালাকের নোটিশ পাঠায়। এর মাঝে 8 জানুয়ারি ওই নারীকে অপহরণ করে আসিফ পরে পুলিশ এবং সেনাবাহিনীর অভিযানে তাকে উদ্ধার করা হয়। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ফাতেমাতুজ জোহরা। সাভারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ছায়াবীথি এলাকার আফসর কটন মিলের সামনে এ সভা হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল হোসেন, আব্দুল হালিম সহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। সোনারগাঁ লেক এবং কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে ময়ূরপঙ্খী মঞ্চে লোকজ উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শনিবার ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপপরিচালক A.K.M. আজাদ সরকার, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সুরা সদস্য ডক্টর ইকবাল। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জে সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী পিঠা উৎসব। বাহারি রঙিন পিঠা আর জমকালো সাংস্কৃতিক আয়োজনে ভরপুর হয়ে ওঠে পার্কটির চিত্র। এতে বাপেক্সের ব্যবস্থাপক আরিফিন আজিজ সর্দার সিন্টু বলেন, এই উৎসবের লক্ষ্য শুধু পিঠা প্রদর্শন নয়, বরং আমাদের হারানো ঐতিহ্যকে তুলে ধরা। নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির প্রতি উৎসাহিত করতে এই ধরনের আয়োজন করার তাগিদ দেন তিনি। একটা গ্রামীণ ঐতিহ্য, এটাকে ধরে রাখার জন্যই এই আয়োজন করা এবং আমরা চেষ্টা করব আগামীতে যাতে আরো বড় পরিসরে এরকম অনুষ্ঠান করতে পারি। উৎসবও দেখার জন্য আসছি, পিঠা খাওয়ার জন্য আসছি এবং সরোবর পার্ক যে আমাদের গাইবান্ধা জেলার মধ্যে একটা সুনামধন্য পার্ক, সেটা দেখার জন্য আসছি। সব মিলে ভালো একটা মুহূর্ত পার করছি। আমি ঝাল পিঠা, পাটিসাপটা আর ফুচকা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ 24-এর 2 খেলোয়াড় নূরে আলম সিদ্দিকী এবং ফায়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স এর সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। টনি খান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টের TKISDর উদ্যোগে অনুষ্ঠিত হল গ্লোবাল অপরচুনিটি অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড উইমেন এন্টারপ্রেনারশিপ শীর্ষক সেমিনার। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহযোগিতায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্বখ্যাত শেফ টনি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি তানজিমা হোসেন মজুমদার। বক্তব্য প্রদান করেন ডাইং বিডির সিইও আব্দুল্লাহ ইমরান। অনুষ্ঠানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির অপরচুনিটি, হাইজিন, হ্যাজার্ডের পাশাপাশি বিদেশে যাওয়ার প্রসেস, বিশেষ কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। থাকতে হবে, লেগে থেকে প্রফেশনটাকে তারা দাঁড় করাতে হবে এবং কাজ করে যাবে। সবাইকে যদি মোটিভেটিভ করি, আমাদের মোটিভেটিভ করার জন্য নিজেকে মোটিভেশন করতে হবে যে আমি চাই, আমার ড্রিম থাকবে, সামনে আমি কিছু করব। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই 2025-এ আমরা যেন এগিয়ে যাই। বেসিক স্কিলগুলো শিখলে আমরা বিদেশে যেয়ে কাজ করতে পারবো। স্পেশালি যে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলি, অনেক উইমেনরা চাচ্ছে নিজে থেকে কিছু উদ্যোগ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। and I really like that and I really admire that their determination এবং they are trying so hard to build a career. এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খান বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম সহ অন্যান্যরা। ফ্যাসিবাদের দোসররা সমাজে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। গতকাল নগরীর নাসিরাবাদ রুবি কলোনি থেকে বেবি সুপারমার্কেট এলাকা প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে এই মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, রুবি কলোনি যুবদল সহ নাসিরাবাদ এলাকার বিএনপির কর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুল ইসলাম আকাশ বলেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদের দোসরদের প্রতিরোধ করার চেষ্টা করলে তারা নির্মমভাবে তাদের কর্মীদের হত্যা চেষ্টা চালায় বলে অভিযোগ করেন। ইয়াকুব আলী শাহ মাইজ ভান্ডারী প্রকাশ ফকির মাওলানার ৭১তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে শান্তিপূর্ণ সমাজ গঠনে আলী আওলাদদের ঐতিহাসিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ফরিদ আহমেদ আল কাদেরি, আল হাসানি, আল মাইজ ভান্ডারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা রেজাউল করিম ইয়াকুবি, শাহজাদা নিজামুল করিম ইয়াকুবি, শাহজাদা ABM সিদ্দিক উল্লাহ সহ আরও অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ার প্রাচীনতম শিক্ষানিকেতন ১২ আউলিয়া ডিগ্রি কলেজের ৪০তম বর্ষপূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পরিষদ। শনিবার কলেজের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১২ আউলিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক। এ সময় উপস্থিত ছিলেন ১২ আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ, অধ্যাপক সাইদুল আজিম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন এবং বাবু সুভাষ চন্দ্র নাথ সহ উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মীরা।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বর্ধিত মূল্য সংযোজন কর ভ্যাট 15% প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সভাপতি শহীদুল্লাহ কুরাইশির সভাপতিত্বে বক্তব্য দেন কফিল উদ্দিন, মোহাম্মদ আলম, আনোয়ারুল কিবরিয়া, আলাউদ্দিন। মানববন্ধনে চট্টগ্রাম সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মালিক ও শ্রমিক কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে নিষ্ঠা ফাউন্ডেশন ও আলোর দিশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সময় প্রাথমিক চিকিৎসা, রক্তের গ্রুপ, ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার নির্ণয়, অক্সিজেন সিলিন্ডার পরিচালনা এবং লাশ, গোসল, কাফন, দাফন বিষয়ক কর্মশালা নিষ্ঠার প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুল মান্নান। এ পর্যায়ে থাকছে খেলার খবর। বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র 53 রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে 40 বল ও 5 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার আভিজাত্যের প্রতীক স্কাইভিলার স্কাই লাউঞ্জে গ্রাহকদের জন্য অনুষ্ঠিত হয় দরদভরি গজল নাইট। শিল্পী আরিফুল ইসলাম মিঠুর মধুর কণ্ঠে গজলের সুরে মুগ্ধ হন উপস্থিত সবাই। মনোজ্ঞ রাতের আড্ডায় গজলের সুর মিশে যায় আকাশের তারাদের সাথে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রূপায়ণ সিটি কেবলমাত্র একটি অভিজাত আবাসনই নয়, বরং এমন একটি কমিউনিটি যেখানে সবাই একসাথে হেসে খেলে সময় কাটাতে পারে, যেখানে জীবনকে রাঙিয়ে দিতে রঙিন আবহে প্রত্যেকটি পরিবারকে একটি আলাদা জগতে প্রশান্তির মুগ্ধতায় বেঁধে রাখা হয়েছে। সিটির বাসিন্দাদের জন্য নিয়ম করে একের পর এক মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়। তারই ধারাবাহিকতায় দর্দভরি গজল নাইট উপহার দেন কর্তৃপক্ষ। এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে পরম আবেগে গজল উপভোগ করেন এখানকার আমন্ত্রিত অতিথিরা। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটির লক্ষ্য গ্রাহকদের জন্য একটি সুন্দর এবং স্বস্তিদায়ক জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা। আমাদের নেক্সট রেভলিউশনারি প্রজেক্ট, যেটা এই বছরের শেষ নাগাদ আমরা মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করেছি। ডিজাইনের কাজ চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপায়ণ গ্রুপ যেরকম রেভলিউশনারি প্রজেক্ট করেন, এটা আরেকটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা যেমন বাংলাদেশের রিয়েল এস্টেটের একটা বড় এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে যে এরকম প্রজেক্ট করা সম্ভব এবং মানুষ এনজয় করছেন। তারা আপনারা ঘুরে দেখছেনই যে তারা কতটা এনজয় করছে এই লাইফস্টাইলকে। তো সেটাও আমাদের আরেকটা রেভলিউশনারি প্রজেক্ট হবে। স্কাই ভিলা লাউঞ্জে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে রূপায়ণ সিটি শুধুমাত্র একটি আবাসন ব্যবস্থা নয়, এটি একটি পরিবার যেখানে সবাই একসাথে বসবাস করে এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, হামলায় 3 বাংলাদেশি আহত, দুঃখ প্রকাশ করল বিএসএফ। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপির, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, বললেন জামায়াত আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। এবং 13 বছরে পা রাখল দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন।
সংবাদের শীর্ষে পৌঁছানোর প্রত্যয়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।